ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে কবিতা প্রার্থনা পড়িয়ে দিয়েছি লাইন বাই লাইন। এছাড়াও আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। তারপরে নেক্সট তোমাদের তিমির হননের গান, এখান থেকে আমি তোমাদের লাইন বাই লাইন কবিতাটা পড়িয়ে দিয়েছি। এরপর আমি এখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আজকে আমি তোমাদের গল্প যেটা আছে হলুদ পোড়া, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এটা তোমাদের লাইন বাই লাইন আমি তোমাদের পড়িয়ে দেবো। এটা যেহেতু বড় আছে গল্পটা, আমি তোমাদের কটা পার্টে আলোচনা করে দেবো। তারপরে এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আগে বলি হলুদ পোড়া, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা আগে তোমাদের একটু মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলি, যিনি এই গল্পটা লিখেছেন। তারপরে আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। মানিক বন্দ্যোপাধ্যায় তিনি 1908 খ্রিস্টাব্দের 19শে মে ঝাড়খণ্ড রাজ্যের দুমকায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ছিল নীরদা দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের কাছে মালবদিয়ায়। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। গায়ের রং কালো ছিল বলে তার ডাক নাম হয়েছিল কালো মানিক তথা মানিক। এবার বলি যে তিনি 1922 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে তিনি মাতৃহারা হন, তার মা মারা যান। এরপর বাবার বদলি সূত্রে যেহেতু কাজ, তাকে ব্রাহ্মণবেড়িয়া, মহিষাদল, কাথি ইত্যাদি জায়গা তাকে থাকতে হয়। মেদিনীপুরে থাকাকালীন তিনি 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ হন। মানিক বন্দ্যোপাধ্যায় কলেজ জীবন গান গাওয়া, কুস্তি লড়া, বাঁশি বাজানো এসবের প্রতি খুব অনুরক্ত হয়ে পড়েন। এরপরে আসছি তিনি যে কী গল্প কী রচনা করেছেন, তার সাহিত্যকর্ম। মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস, ছোট গল্প 2 রচনা করেছেন। তার কথা সাহিত্যিক 57টি গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দর্পণ ইত্যাদি। তার উপন্যাস গেল, আমি বললাম উপন্যাসে ছোট গল্প তিনি 2টোই রচনা করেছেন। উপন্যাসের কথা বললাম কিছু, এবারে বলি তার কিছু ছোট গল্প। তার লেখকের ছোট গল্পগুলোর মধ্যে হচ্ছে সরীসৃপ, বউ, হলুদ পোড়া যেটা তোমাদের আজকে পড়িয়ে দেবো, হারানের নাচ জামাই ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায় নানা রকম অসুখে আক্রান্ত হয়ে 1956 খ্রিস্টাব্দে ডিসেম্বরের 3 তারিখে মাত্র 48 বছর বয়সে তিনি মারা যান। এই গেল তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। এবার বলি এই গল্পের উৎস। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হলুদ পোড়া নামক গল্প সংকলনে, এটা নাম গল্প। এবারে তোমাদের আলোচনা করি ছোট করে বলার পর। হলুদ পোড়া যেটা বললাম মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। এক বছর একজন মাঝবয়সী জোয়ান মঠ পুরুষ এবং 16-17 বছরে একটি রোগা ভীরু মেয়ে। তাহলে কি বলছে দেখো বন্ধুরা, একটা গ্রামের নাম বলল, যে গ্রামে কি হয়েছে, এখানে 3 দিনের মধ্যে আগে পরে মানে 3 দিনের আগে পিছুতে 2 জন মারা গেছে। কে 2 জন? একজন মাঝবয়সী জোয়ান আর একজন একটি 16-17 বছরের মেয়ে। এবার তাদের সম্বন্ধে জানা যাবে যে তাদের নাম কি, তাদের বিস্তারিত। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজরে গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলে আবরু নেই। কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আড়চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভবত অনেকগুলো লাঠির আঘাতে। এবার দেখো বন্ধুরা, আমি যে এক্ষুনি বললাম যে 2-3 দিন আগে 2 জন খুন হয়েছে। তা এবারে আমি বললাম মাঝবয়সী একজন জোয়ান আর একজন 16-17 বছরের মেয়ে। এবারে জানা যাচ্ছে যে মাঝবয়সী যে জোয়ান যে মারা গেছে তার নাম কি? তার নাম বলা হচ্ছে বলাই চক্রবর্তী। তাকে যেন কে
মাথাটা আটচির করে মানে মেরেছে এমন যে তার মাথাটা আটচির করে মানে চির খেয়ে ফেটে গেছে। তার মানে বুঝতেই পারছো যে কেউ একটা লাঠির আঘাতে কখনোই এভাবে মাথার চির খেয়ে ফেটে যেতে পারে না। তার মানে তাকে অনবরত তাকে এত পেটানো হয়েছে, পেটানোর পর লাঠির আঘাতে তার মাথার অর্ধেকটা মানে কি মাঝখান থেকে একটুখানি আটচির করে ফেটে গেছে। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব বিস্মিত হলো না। দেখো বন্ধুরা কি বলছে, এই যে মারা গেছে, এই যে খুন হয়েছে, এতে কিন্তু চারিদিকে একটা হইচই পড়ে গেল। দেখো তুমি আমাদের গ্রামেই হোক আর শহরেই হোক কোনো কিছু খুন হলে চারিদিকে যদি হয় তাহলে চারিদিকে কেমন একটা হইচই পড়ে যায়, মানুষের নানা রকম আজগুবি গল্প বানায় কি হয়েছে না হয়েছে। সেরকমই কি হয়েছে, চারিদিকে হইচই হয়ে গেল, কিন্তু কেউ বিস্মিত হলো না, কেউ অবাক হয়নি। কেন 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 অবাক হয়নি তার কারণটা এবার আমি তোমাদের বলি। বলাই চক্রবর্তীর এইরকমই অপমৃত্যুতে আশেপাশে 10টা গায়ের লোক প্রত্যাশা করেছিল। তাহলে কি বলছে, এই যে বলাই চক্রবর্তীর যে এরকম অপমৃত্যু হবে, মানে তাকে যে খুন হবে, তাকে যে কেউ হত্যা করবে, এটা গ্রামের 10টা গ্রামের লোকেরা তারা আশা করেছিল, অনেকেই কামনা করেছিল। দেখো বন্ধুরা তাহলে কি বলছে, আশেপাশে 10টা গ্রামের লোকেরা এটা প্রত্যাশা করেছিল আর কামনা করেছিল নিশ্চয়ই, এর পিছনে কোনো নিশ্চয়ই কারণ আছে কেন কামনা করেছিল। অন্য পক্ষে শুভ্রা মেয়েটি খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। নেক্সট যেটা বললাম, দুজন মারা গেছে, একজন হলো বলাই চক্রবর্তী, আরেকজন যার মৃতদেহ পাওয়া গেছে সে তার নাম কি বললাম 16-17 বছরের একটা মেয়ে। এবার তার নাম বলা হচ্ছে যে তার নাম শুভ্রা। শুভ্রা মারাতে মানুষের হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। তাহলে দেখো বন্ধুরা যে এখানে মানুষের হইচই হলো কম, কিন্তু মানুষের কি বিস্ময়, অবাক আর কৌতূহল তাদের কম হলো না। কেন? গেরস্থ ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে। তাহলে এই যে শুভ্রা ছিল কি একটা গৃহস্থ ঘরে, গেরস্থ মানে কি গৃহস্থ, মানে ঘরের একটা সাধারণ ঘরোয়া মেয়ে, ঘরে থাকার মেয়ে, যে ঘরোয়া মেয়ে মানে তোমরা জানো যে রান্না বান্না করে, ঘরের কাজকর্ম করে, সেরকম ঘরোয়া মেয়ে। গায়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতো বড় হয়েছে। তাহলে কি বলছে, গায়ের যে আরও 10টা মেয়ে, গায়ের যেমন বাচ্চারা যেমন বড় হয়েছে, ঠিক তেমনি এই মেয়েটাও তাদের সামনেই বড় হয়েছে। তার মানে মেয়েটা খুব সাধারণ, খুবই ভালো হবে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়েবার জন্য। দেখো বন্ধুরা তাহলে আরেকটু শুভ্রা সম্বন্ধে কি জানা গেল, যে শুভ্রা তার মানে বিয়ে হয়ে গেছে, 16-17 বছরের মেয়ে, গ্রামের যেহেতু আগে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তার বিয়ে হয়ে গেছে এবং সে শ্বশুর বাড়িতে মাসখানেক আগে সে এসেছে বাপের বাড়িতে, কি বাচ্চা হবে বলে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করা ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকানো ছিল। তাহলে কি যে হঠাৎ করে খুন হলো, খুন তো এমনি এমনি হয় না, তাই তারা ভাবছে যে নিশ্চয়ই মেয়েটার পিছনে কোনো কিছু কারণ ছিল। তারা সবাই ভাবছে যে এই মেয়েটার পিছনেও কি গল্প থাকতে পারে যে এরকম মৃত্যুর জন্য এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সবশেষে সাজের বাতিটি বোধ হয়। যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। তাহলে কি বলছে বন্ধুরা, গায়ের সবশেষে সাজের বাতিটি বোধ হয় সবে জ্বালা হয়েছে, তার মানে সবে সন্ধে হচ্ছে। তো সাজের বাতি মানে কি, সাজ মানে সন্ধে, মানে সবে সন্ধে হচ্ছে, সন্ধ্যের বাতি সবে জ্বালা হয়েছে। তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে এই শুভ্রাকে কে যেন গলা টিপে হত্যা করে দিয়ে গেছে। এর জন্য গায়ের সবাই কি অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল। তার মানে দেখো মেয়েটার 16-17 বছরের মেয়ে এখানে বলছে, আর সেই মেয়েটা কি বলছে যে 1.5 বছর আগে মেয়েটা শ্বশুর বাড়িতে ছিল। তার মানে 1.5 বছর আগে মেয়েটার বিয়ে হয়েছে, তাই জন্য সে শ্বশুর বাড়িতে ছিল। গায়ের লোকের চোখের আড়াল, সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? তাহলে তাদের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন আসছে, চিন্তা হচ্ছে যে মেয়েটা তো 1.5 বছর শ্বশুর বাড়িতে ছিল, তাহলে গ্রামের বাইরে ছিল, সেখানে কি কোনো কিছু ঘটনা ঘটেছিল যে তার এই খুনের পিছনে?
হত্যার পিছনে কোনো কিছু কারণ হয়তো হয়েছিল। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? তারা এবার দেখো বন্ধুরা, আমি তোমাদের বললাম যে কোনো কিছু যদি কেউ হত্যা হয় বা মারা গেলে তাহলে কি হয়, গ্রামেই বলো শহরেই বলো, নানা রকম লোকেদের আজগুবি গল্প তারা নিজেরাই মনে মনে বানিয়ে নেয় যে এই হয়েছে ওই হয়েছে। তখন তারা এই যে দুটো খুন যেহেতু 3 দিনের মধ্যে পরপরে হয়েছে, তারা এই দুটো খুনের মধ্যে তারা একটা যোগাযোগ স্থির করে নিচ্ছে যে এই খুনের মধ্যে হয়তো এই দুটো খুনের মধ্যে কোনো নিশ্চয় কোনো একটা যোগাযোগ আছে। 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি, যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো। তাহলে কি বোঝে দেখো বন্ধুরা, এই 20-30 বছর মানে 20-30 বছরের মধ্যে গায়ের এমন একটা লোকের গায়ে কোনো কিছু কেউ আঘাত হয়নি, হয়তো অসুস্থ হয়েছে লোকেরা, কিন্তু কেউ কাউকে মারপিট এরকম কোনো কিছু জখম খুন হয়নি। হঠাৎ করে এত বছর পর যখন হলো একবারে দুটো খুন হয়ে গেল, তার একটি পুরুষ অপরটি যুবতী নারী, দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটপট করে। কিন্তু বলাই চক্রবর্তীকে শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। আবার এখানে দেখো আবার কি একটা বলা হচ্ছে যে বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রার কোনো মিলই নেই, কারণ শুভ্রাকে বলাই চক্রবর্তী যে কবে দেখেছিল সেটা গায়ের লোকেরা মনে করতে পারছে না। আবার শুভ্রার সঙ্গে গায়ের লোকেরা এটা বলছে যে বলাই চক্রবর্তীর কোনো যোগাযোগ ছিল না, তাই জন্য তার সঙ্গে সেভাবে কোনো কথাবার্তা হয়নি। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। তাহলে কি বলছে, এই যে বাস্তব সত্যের কি যে বাস্তব তার অভাবের জন্য নানা রকম লোকেদের সমস্ত লোকেদের কি কল্পনা এবং অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। যে যেমন পাচ্ছে নানা রকম চিন্তা ভাবনা করে উঠছে। বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবীন। এবার দেখো যে মারা গেছে, একটু আগেই বললাম যে মাঝবয়সী জোয়ান একজন মারা গেছে বলাই চক্রবর্তী, তার ভাইপোর নাম কি বলা হচ্ছে, সে হচ্ছে নবীন। সে কি এই ভাইপো বলাই চক্রবর্তী সম্পত্তি পেয়েছে। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকার রিওয়ার্ড ঘোষণা করছি, কাকাকে যা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলাতে না পারি। তাহলে দেখো কি বলছে, এখানে নবীনের কথা পাওয়া যাচ্ছে। নবীন কি, এবার নবীনের সম্বন্ধে কিছু বলা যাক, যে নবীনকে বলা যাচ্ছে সে 40 টাকার মাইনেতে শহরেতে কি করে, সপরিবারে তারা সেখানে বসবাস করে, আর নবীন 40 টাকার মাইনেতে শহরে কাজ করে। এবার যেহেতু তার মানে কাকা মারা গেছে, ভাইপো বলা হচ্ছে যেহেতু বলাই চক্রবর্তী, এই জন্য তার কাকা বলাই চক্রবর্তী যেহেতু মারা গেছে, তার ভাইপো নবীন এসেছে। আসার পর গ্রামে আসার পর সে তার কোচার মানে তোমরা সবাই জানো যে ধুতির কোচা থাকে, সেখানে কি হয় কোচার খুঁটে চশমাটা দিয়ে কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো যে তার কাকাকে এমনভাবে মেরেছে তার যেন ফাঁসি হয়, এবং যে এটা ধরে দিতে পারবে তাকে কি করবে, সে 50 টাকা রিওয়ার্ড মানে তাকে পুরস্কৃত করবে। যে 40 টাকার মাইনে পায় শহরে, সে কি করছে, কাকার মৃত্যুর জন্য 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছে। এখানে গেল নবীনের সম্বন্ধে। এবার কি বলছে, চশমার কাছের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। তাহলে সে দেখো বন্ধুরা, তোমাদের তো বললাম যে ধুতি যারা পরে, ধুতি কোচার খোট থাকে একটা, সে কোচার খুঁটে সে চশমা লোকেরা কী করে, আগে তো রুমাল টুমাল এরকম ব্যবহার সেরকম ছিল না, তারা কী করতো ওই কোচার খুঁটেতেই চশমা পুষতো। তা সে কী করছে, মাঝে মাঝে কী করছে, তার চোখটাও মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লন্ঠন হাটে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। এবারে দেখো বলা হলো নবীনের কথা, এবারে নবীনের স্ত্রীর নাম জানা যাচ্ছে, তার নাম কি, দামিনী। তারা এখানে 21 দিন ধরে তারা গ্রামে বাস করছে। নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লন্ঠন হাটে করে রান্নাঘর থেকে উঠোন আছে একটা, তাদের রান্নাঘরের কাছে একটা উঠোন, সেটা পার হয়ে মানে তার রান্নাঘরের কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট,
এবার তারা কি করছে, সে উঠোনটা পার হয়ে তার নিজের শোবার ঘরে যাচ্ছে ঘুমানোর জন্য। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূর্ব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। সে যখন শোবার ঘরে যাচ্ছিল তখন কোথা থেকে একটু মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূর্ব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতে লণ্ঠনটা কি হলো, ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরে দাওয়ায়। উঠানে আঁচড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। এবার যখন এই যে বাতাসটা এলো, বাতাসটা আসার পর কি হলো, দামিনীর হাতে লণ্ঠন যেটা নিয়ে এসে যাচ্ছিল শোবার ঘরে, সেটা কি হলো, হাত থেকে ছিটকে পড়ে গেল। আর দামিনীও উঠানে আঁচড়ে পড়ে হাত পা কি করলো, ছুটতে লাগলো। দামিনী দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনীর আওয়াজ করতে লাগলো সেরকম। তাহলে কি বলছে, যেভাবে বাতাস যেমন একটা ঝোড়ো বাতাস যেমন গুমড়ে গুমড়ে আওয়াজ হয়, ঠিক দামিনীও সেরকমভাবে কাঁদছিল, তো তার কান্নার আওয়াজটা সে সেভাবে লাগছিল। এবারে বলছি যে শুভ্রার দাদা, যে শুভ্রা মারা গেছে 16-17 বছরের মেয়ে, একটু আগে বললাম যে খুন হয়েছে, সে শ্বশুর বাড়ি থেকে এসেছে তার বাচ্চা হবার জন্য। এবার তার দাদার কথা বলা হচ্ছে, তার নাম কি, ধীরেন। তাহলে এখানে আমরা কটা চরিত্র পেলাম বন্ধুরা, দেখো বলাই চক্রবর্তীকে পেলাম যে খুন হয়েছে, শুভ্রা সেও খুন হয়েছে 16-17 বছরের মেয়ে। শুভ্রার দাদার নাম কি বলছে, ধীরেন। আর বলাই চক্রবর্তীর ভাইপো যার নাম বললাম নবীন, আর তার স্ত্রীর নাম কি বললাম, দামিনী। এগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ তোমরা যখন কোশ্চেন অ্যান্সার দেবে তোমাদের এইগুলোর নামগুলো তোমরা একটু মনে রাখলে তোমাদের সুবিধা হবে। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। এবার দেখো শুভ্রা যে বললাম খুন হয়েছে, তার দাদার নাম ধীরেন বললাম, সে কি কাজ করে, একটা স্কুলে মাস্টারি করে, পড়ায় স্কুলে। গায়ে সেই একমাত্র ডাক্তার, পাস না করা। তাহলে কি বলছে, এই যে ধীরেনের কথা বলা হলো, যে কিনা স্কুলের মাস্টার, সে কি করে, আবার সে ডাক্তারও, কিন্তু সে পাস করেনি, পাস না করা ডাক্তার। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে 7 বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। তাহলে এবার কি বলছে, সে তার সম্বন্ধে কি বলা হলো, সে একটা স্কুলের মাস্টারি করে, সে আবার ডাক্তারও, সে আবার গায়ের একমাত্র ডাক্তার, কিন্তু সে পাস করেনি। ডাক্তাররা তো পাস করে ডাক্তার হয়, কিন্তু এ আবার পাস করেনি, তার মানে বুঝতেই পারছো সে কীরকম ডাক্তার। ফিজিক্সে অনার্স নিয়ে সে আবার বিএ পাস করে 7 বছর ধরে গায়ের স্কুলে সে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি, এইসব আরম্ভ করেছিল। তাহলে সে কী করেছিল দেখো বন্ধুরা, প্রথম দিকে প্রবল উৎসাহে 47খানা বই নিয়ে একটা লাইব্রেরি বানিয়েছিল, 40খানার বই নিয়ে 7 জন ছেলেকে নিয়ে একটা সমিতি গঠন করেছিল, তার নাম তরুণ সমিতি। বই পড়ে সে কী করতো, সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি করতো। সাধারণ রোগ মানে যেমন জ্বর, কাশি, সাধারণ রোগ বলা যায়, কোনো ভারী কোনো কিছু রোগ না, সাধারণ মানুষের যেগুলো আমাদের হয়ে থাকে, এই সব আরম্ভ করেছিল। গেও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে। তাহলে সে দেখো গায়ে একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে 2 বছরে তার 4টি ছেলে মেয়ে হয়েছে, হওয়ার পর এখন সে একটু ঝিমিয়ে পড়েছে। লাইব্রেরি বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। তাহলে সে 40খানা বই নিয়ে সে লাইব্রেরি করেছিল, সেই বইয়ের সংখ্যা এখন কটা দাঁড়িয়েছে, 300-তে, সেখানে থেকে আর বাড়েনি। তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে, চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন। তার মানে কি বলছে, তার যে এই যে বইগুলো আলমারিতেই বন্ধ হয়ে থাকে, আর সেরকমভাবে চাঁদাও দেয় না কেউ, হয়তো দেয়, হয়তো 2-4 জন দিলেও দেয়। পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়, কেউ পড়ার বই হয়তো আর একবার পড়ার জন্য কেউ মাঝে সাঝে এসে তার কাছ থেকে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়, 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। তাহলে সে যেগুলো তৈরি করেছিল একটু আগেই বললাম, সে কটা
ছেলেকে নিয়ে তরুণ সমিতি, আর বিনামূল্যে যে ডাক্তারি করতো সে পাস না করা ডাক্তার, কিন্তু সে একমাত্র সে গ্রামের একটাই ডাক্তার। এবার তার জন্য সে কী করতো, 4 আনা বা 8 আনা নিয়ে সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে। ধীরেনকে দেখুন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হচ্ছে। যেহেতু বললাম ধীরেন একমাত্রই ডাক্তার গ্রামের পাস না করা, ওই জন্য যেহেতু দামিনী পড়ে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে, ওই জন্য দামিনীকে সুস্থ করার জন্য ধীরেনকে ডাকা হলো। কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে দেখেন দামিনী কেমন একটা অদ্ভুত ব্যবহার করছে, তার দৃষ্টিটা ছিল অর্থহীন, সে কখনো হাসছে কখনো কাঁদছে, তার এরকম ব্যবহার ছিল। এবং যারা তাকে বেঁধে মানে হাতে ধরে বেঁধেছিল, সে যাতে পালিয়ে যেতে না পারে, তাদেরকে কি করছে, কামড়ে দিচ্ছে, কাউকে চিমটি কেটে মানে আঁচড়ে দিচ্ছে, নখ দিয়ে আঁচড়ে দিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু তারা তাকে আটকে রেখে দিয়েছিল। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বললে, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাস করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। তাহলে কি বললো দেখো, ধীরেন তাকে ডাকা হয়েছিল যেহেতু দামিনী অসুস্থ বলে, কিন্তু হঠাৎ ধীরেন বলল যে সে তো পাস করেনি, সে সেভাবে চিকিৎসা ভালোভাবে করতে পারছে না, সে ভরসা নিতে পারছে না, এরকম অসুস্থ। তার জন্য কি বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকার কথা। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার কি হবে, তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। তাহলে দেখো গ্রামের বুড়ো যে পঙ্কজ ঘোষালের একজনের নাম পাওয়া গেল, সে কি এই যে বলাই চক্রবর্তীর যে খুন হয়েছে মাঝবয়সী জোয়ান যার কথা বললাম, তার সাহায্যেতেই তার সংসার চলতো এই বুড়ো পঙ্কজ ঘোষালে। সে হঠাৎ করে কি বলল, ডাক্তার কি হবে, তুমি একটা কথা শোনো। তার নবীনকে কি বলল, তুমি কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। আর একজন আমরা এখানে চরিত্র পেলাম, তার নাম কি কুঞ্জ। এবার কুঞ্জ সম্বন্ধে বলবো। গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথা সায় দিল। তাহলে কুঞ্জর কথা কেন বলছে, তাহলে কুঞ্জ নিশ্চয়ই কোনো গুণিন বা কিছু একটা এরকম হবে। তারা ভাবছে যে দাঁতে দাঁত লেগে গেছে, তাহলে কোনো অশরীরী আত্মা তাকে ধরেছে, এই জন্য তারা তাকে কি বলছে, কুঞ্জকে ডাকা। তাহলে কুঞ্জর কথা আমরা ভেবে নিতে পারছি যে কুঞ্জ একজন গুণিন, ডাক্তারকে না ডেকে তারা গুণিনকে ডাকতে বলছে। আরও যখন আমরা গল্পটা আরও পড়বো তখন তার সম্বন্ধে আরও জানতে পারবো। নবীন জিজ্ঞেস করলো, কুঞ্জ কত নেয়? তাহলে নবীন সায় দিল যে তার স্ত্রী এরকম অবস্থা, তাহলে সে ঠিক করতে পারবে, সেও ভেবে নিয়েছিল। তখন সে কি বলল যে কুঞ্জ কত নেয়, মানে কত টাকা নেবে। ধীরেন বলল, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায় এটা অসুখ। তাহলে কি বললো যে অন্য কিছু নয়, লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমি কি বলো কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে। তাহলে এখানে ধীরেন কি বলল, যে ধীরেন যেহেতু ডাক্তার, ধীরেন এরকম কুঞ্জকে মানে গুণিন টুনিন সে এরকম বিশ্বাস করে না, সে কি বলেছিল যে শাহপুরের ডাক্তারকে ডেকে আনতে। সে তখন নবীনকে কি বললো যে তুমি এত লেখাপড়া শিখেছো, তুমি কি না বলছো কুঞ্জকে ডেকে আনার জন্য, চিকিৎসার জন্য, তোমার এরকম জ্ঞান বুদ্ধি হয়েছে। নবীন আমতা আমতা করে বলল, এইসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসক ভালো ফল দেয় ভাই। তাহলে এই যে খাপছাড়া করে মানে সে কি করবে সে বুঝতে পারছে না, না বুঝতে পেরে সে কি বললো, এই রকম যে সে হাসছে কাঁদছে, সে কখনো কখনো সবাইকে চিমটি কেটে মানে আঁচড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, তার এই যে অদ্ভুত ব্যবহারে তারা সবাই ভেবে নিয়েছে তার মধ্যে কোনো অশরীরী আত্মার মধ্যে তার মধ্যে ভর করেছে। সুতরাং অশরীরী আত্মাকে তো কোনো ডাক্তার বুদ্ধি ঠিক করতে পারবে না, একমাত্র গুণিন ছাড়া। সেই জন্যে তারা কি বললো যে একমাত্র কুঞ্জকে ডেকে আনাটাই ঠিক হবে, তাতেই ভালো ফল দেবে। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি পড়ে লেখাপড়া করতো। তাহলে কি বলছে, বয়সে নবীন 3-4 বছরের বড়, নবীন কি 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনেই একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি পড়ে লেখাপড়া করতো।
বোধ হয় সেই খাতিরে কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতে নবীন লোক পাঠিয়ে দিল। যেহেতু ধীরেন বলেছিল যে কৈলাস ডাক্তারকে ডাকতে, আর যেহেতু তার একটা ভালো বন্ধু ধীরেন, তাই নবীন ধীরেনের কথাটা ফেলতে না পেরে তার খাতিরে কৈলাস ডাক্তার আর কুঞ্জ মাঝি, মানে যাকে বললাম যে সবাই বলো কুঞ্জ মাঝিকে ডাকতে, তা কুঞ্জ মাঝিকে দুজনকে ডাকতে নবীন পাঠিয়ে দিল। কুঞ্জ আগে এলো। লোক পাঠাবার আগে সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী। এক্ষুনি তাহলে কি বললাম, সবাই যখন ডাক্তারকে ছেড়ে যখন কুঞ্জর কথা বলছে, তাহলে আমরা কুঞ্জকে ভেবে নিতে পারি গুণী। তাহলে এখানে দেখো এবার আমরা কুঞ্জর আসল পরিচয় পেলাম। কুঞ্জ হচ্ছে একজন নাম করা গুণী। তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। তাহলে দেখো বন্ধুরা, আমি তোমাদের কি বললাম যে দেখবে কোনো যদি হঠাৎ কোনো জায়গায় কোনো ভূত প্রেতের এই সমস্ত গল্প দেখা যাচ্ছে, শহরেই বলো কলকাতা আর গ্রামেই বলো, লোকেদের একটা দেখার কৌতূহল বেড়ে যায়। কি ব্যাপার ওইটা? যেমন খুন হলে লোকেদের মধ্যে একটা আজব গল্প বানায়, তেমন এইসব ভূত প্রেতের এসব দেখা তাদের মধ্যে একটা কৌতূহল বেড়ে যায়। কি ব্যাপার ঘটনাটা? তা সেসব দেখা তারা লোভ সামলাতে পারে না, তাই জন্যে লোকেরা ভিড় করেছিল। ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বেন না। তাহলে কি বলছে যে কুঞ্জ বলল যে ভর সাজে মানে সন্ধেবেলায় তাকে ভর করেছে, সে সহজে তাকে ছেড়ে যাবে না। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে হবে শেষ তক। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। দেখো কুঞ্জ একদিকে কি করছে, তাদেরকে একটা গ্রামের লোকেদের ভয় দেখিয়ে দিল যে তাকে সাজের বেলা সন্ধ্যাবেলা যেহেতু ধরেছে, একে ছেড়ে যাবে না। আবার তারা কি করলো, তাকে আবার অভয়ও দিল, ভয় কাটিয়ে বলল। কুঞ্জ যখন নিজেকে একটু বড় করে বলল যে কুঞ্জ যখন এসে গেছে, কুঞ্জ এর শেষ দেখেই ছাড়বে, চালাকি চলবে না কুঞ্জের সঙ্গে। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বীর বীর করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাবার জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাবার একটা খুঁটির সঙ্গে। দামিনী না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাহলে কি হলো, কুঞ্জ কি করলো, একটা জল ছিটিয়ে দিল। দামিনীর চুলটা খোলা ছিল, সেই চুল খোলাটা কি করলো, বেঁধে দেওয়ার কথা বললো একটা শক্ত খুঁটির সঙ্গে। যা এমনভাবে খুঁটির সঙ্গে বাঁধা হলো, বন্ধুরা দেখো, তা তুমি একদম একটা কল্পনা করে নাও যে দামিনীকে এইভাবে বাঁধা হলো যাতে সে কি করতে পারছে না, বসতেও পারছে না, আবার সে কি করছে, পালাতেও পারবে না। তাহলে একটা কল্পনার মধ্যে তোমরা ভেবে নাও যে দামিনীকে কিভাবে তারা চুল দিয়ে কিভাবে তাকে আটকে রেখে দিয়েছে, চুলে বেঁধে তার খুঁটির সঙ্গে। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুল টান লাগায় দামিনী আত্মনাদ করে উঠতে লাগলো। তাহলে দেখো বন্ধুরা, যদি কোনো মানুষের চুলটাকে বেঁধে রেখে দেয় বা টেনে রেখে দেয়, তাহলে তার চুলটাকে টানলে তার মানুষের তো আত্মনাদ করবে, সে তো কেঁদে উঠবেই। আর সে পালাতেও পারছে না, যেহেতু তার চুলটা বাঁধা আছে, ওই জন্য কোনো লোকেরও প্রয়োজন হয়নি। আর যখন তার চুলটা টান পড়ছে, সে যখন পালানোর চেষ্টা করছে বা নড়তে যাচ্ছে, তখন তার চুলে টান পড়লে সে আর্তনাদ করে, সে কেঁদে উঠছে, চিৎকার করছে। কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো, রহো বাছাধন রহো, এখনই হয়েছে কি, মজাটি টের পাচ্ছ তোমায়। তাহলে দেখো বন্ধুরা কি সুন্দর, মানে কুঞ্জ নিজেকে বড় করে বলে নিজে কিভাবে বলছে যে যেহেতু ও চুলটাকে দেখো খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে প্রথমত, আর যখন সে চুলটাকে সে যখন নড়ছে, তার চুলটাতে টান পড়ছে, সে তখন চিৎকার করছে, ব্যথা লাগলে তো মানুষ চিৎকার করবেই। তখন কুঞ্জ সেটাকেই কি সুন্দর করে বলছে যে এমন করে ভাব দেখাচ্ছে তাকে যেন ভূত ধরেছে, এবং সে তাকে ভূতটাকে বলছে বাঁচাধন রহ, সে তাকে মজা দেখাবে তার চিৎকার দেখে। দেখো ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারলো না। তাহলে ধীরেন দেখো এতক্ষণ চুপ করেছিল, যেহেতু গায়ের লোককে বাধা দিয়ে কোনো লাভ নেই, কারণ গায়ের লোক কথা শোনে না, তারা বিরক্ত হয়। তা কিন্তু আর ধৈর্য ধরতে পারলো না। কারণ ধৈর্য ধরতে পারলো না কেন, দেখো যখন তার চুলের মধ্যে ওরকম টান লাগছে, এত কষ্ট হচ্ছে, সাধারণ মানুষ যাদের মনুষ্যত্ব বোধ আছে, যাদের মধ্যে দয়া মায়া আছে, সে কখনো এইভাবে মানুষের কষ্ট দেখতে পারে না। তার চুলে টান লাগার ফলে সে যখন আর্তনাদ করছে, তখন ধীরেনের খুব খারাপ লাগলো, সে আর ধৈর্য ধরতে পারলো না।
তখন কি বলল, তুমি কি পাগল হয়ে গেছো নবীন, তুমি চুপ করো ভাই। উঠানে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। তাহলে দেখো কি হয়েছে, উঠোনেতে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়স তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। তাহলে কি বলছে যে এখানে কতজন লোক জড়ো হয়েছে, 30-35 জন লোক। তাদের মধ্যে সবাই কি করেছে, লণ্ঠন নিয়ে জড়ো হয়েছে দেখার জন্য। আর তাদের মধ্যে মেয়েদের সংখ্যা খুবই কম, কারণ মেয়েদেরকে ঘর থেকে তাদের বেরোতে দেয়নি। এই সমস্ত ভূত প্রেতের ব্যাপার, তাদের সাহস পায়নি তারা আসতে, আর কেউ বা তার বাড়ি থেকে তাদেরকে বেরোতে দেয়নি, অনুমতি দেয়নি এই সমস্ত দেখার জন্য। তাহলে সেখানে শুধু পুরুষরাই বেশি ভিড় করেছে। যদি ছোঁয়াচে লাগে, নজর লাগে, অপরাধ হয়, মন্ত্রমুগ্ধের মতো এইগুলো মেয়ে পুরুষ দাবার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। তাহলে কি বল, যদি ছোঁয়াচে লাগে বা নজর লাগে, অপরাধ হয়, এই জন্য মন্ত্রমুগ্ধের মতো এতগুলো মেয়ে পুরুষ দাবাতে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে, মানে এক জায়গায় জড়ো হয়ে আছে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাবাটা যেন একটা স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলেই ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। তাহলে দেখো, এই যে নবীনের ঘরে দাওয়াটা একটা যেন স্টেজ তৈরি হয়েছে। তার স্ত্রীকে নিয়ে এই সমস্ত, তার চুল বেঁধে রেখে দিয়েছে, তার চিৎকার, এই সমস্ত তারা দেখছে। আর এই সমস্ত দেখতে তারা ভুলে গেছে, ভয়ঙ্কর ভয়ের ব্যাপারটা ভুলে গেছে। তাদের মধ্যে শুধু আছে কি একটা উত্তেজনা, কৌতূহল ভরা পরম উপভোগ্য। তারা এটাকে উপভোগ করছে এই ব্যাপারটা। এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। একটা পা সামনে এগিয়ে যায়, পা সরে, কিছু পিছু পা হেঁটে, সামনে পিছনে, সে তার একটা নিজের একটা ভঙ্গিতে সে কি করছে, দুলে দুলে কুঞ্জ একটা মন্ত্র আওড়াচ্ছে। মাল সাথে আগুন করে তাতে সে একটা দুটি শুকনো পাতা আর শিকড় পুড়িয়ে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। তাতে কি করে, একটা মালসা আগুন, তাতে কি হলো করে, তাতে 2-1টি পাতা আর শিকড় পুড়িয়ে দেয়। চামড়া পোড়ার মতো একটা বিচ্ছিরি গন্ধ চারিদিকে ভরে যায়। দামিনীর আত্মনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাত হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পদ হয়ে রইল। তাহলে কি হলো, তাহলে দামিনী কিছুক্ষণ ছটপট করতে করতে সে দামিনীর কি হলো, ছটপটানি ধীরে ধীরে কমে গেল। একসময় সে খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাত হয়ে দাঁড়িয়ে, সে একটা চোখ ঘুমে ঘুমে আসছে। এই যে গন্ধ ছড়াচ্ছে, তাতে কি হয়তো তার জন্য হয়তো যে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে একটা তাকিয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনী ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। তাহলে কি করলো, কুঞ্জ একটা হলুদ পুড়িয়ে দামিনী নাকের কাছে দিল। দামিনী তার ঢুলু ঢুলু চোখ বিস্ফোরিত হয়ে উঠল, যেটা ঘুমে উঠছিল, সর্বাঙ্গে যেন একটা শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই, বল তুই কে? আমি শুভ্রা, আমায় মেরো না। এবার দেখো দামিনী কি বলছে, দামিনী বলে ফেললো যে সে হচ্ছে শুভ্রা, আমায় মেরো না। চাটুর্যের বাড়ি শুভ্রা যে খুন হয়েছে, তখন বলছে কি, চাটুর্যের বাড়ি তুমি শুভ্রা যে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? তাহলে নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, একদিকে মুখ ফিরিয়ে। এবার কুঞ্জ কি বলল, ব্যাপার বুঝলেন কর্তা, মানে কুঞ্জ বলল যে বুঝতে পারলেন যে কে তাকে ধরেছে? শুভ্রা তাকে ধরেছে। উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছিল? সুধো কুঞ্জ। মানে সেই বুড়ো জিজ্ঞেস করতে যে তাকে সুধো মানে সুধাতে কুঞ্জকে জিজ্ঞেস করতে বলল যে দামিনীকে যেন জিজ্ঞেস করে যে শুভ্রাকে কে খুন করেছে। ওহে কুঞ্জ, শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে।
তাহলে কি বললো, কুঞ্জকে বললো কে শুভ্রাকে খুন করেছে এটা তাড়াতাড়ি করে জিজ্ঞেস করে না। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজে নিজেই ফিস করে জানিয়ে দিল বলাই খুড়ো আমায় খুন করেছে। আচ্ছা বন্ধুরা, আজকে আমি তোমাদের এই বলাই খুড়ো আমায় খুন করেছে এত দূর অবধি বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড পার্টে বাকিটা বুঝিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।